একটা সময় ভারত নিয়ে কথা বললে মনে হতো এটা কোনো পক্ষের রাজনৈতিক ছলনা। এখন স্পষ্ট হচ্ছে ভারত বিরোধিতা মানেই নিজেকে স্বীকার করা, নিজের অস্তিত্ব সম্পর্কে পূর্ণ সচেতন থাকা। যুগে যুগে কম হয়নি। প্রতিবেশীর নাম দিয়ে যত ধরনের শোষণের উপায় আছে সবই প্রয়োগ করেছে এই রাষ্ট্রটি। এমনিতেই ভারত নামক রাষ্ট্রটির সত্যিকার অর্থেই কোনো মানবিক চরিত্রই নেই। নির্যাতিত হয়েছে যুগে যুগে, এরপর নির্যাতনের মেশিনে পরিণত হয়েছে। কি করেছে তা তো চোখের সামনে ঘটছে। বাংলাদেশের যত অপরাধী সকলের গন্তব্য এখন ভারত। বাংলাদেশ বিরোধী শক্তির প্রধান আশ্রয়স্থল ভারত। বাংলাদেশের মতো অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রটিকে সীমান্তে দশকের পর দশক মানুষ হত্যা করছে কারা? ভারত। বাংলাদেশকে অশান্ত করতে নানা সময় মদদ দিয়েছে কারা? ভারত। প্রতিবেশী হয়তো বেছে নেওয়া যায় না, কিন্তু সম্পর্ক কেমন হবে তা তো নির্ধারণ করা যায়, তাই না? আপনাকে আমাকে আপনারা যারা বলবেন ভারত ছাড়া আমরা শেষ, তাদের বলবো আপনারা দালালি করছেন, স্রেফ দালালি করছেন। দেখেন, এদেশে ভারত প্রেমী ফোর্সটির দিকে তাকান, দেখবেন দাঁত নখ নিয়ে আপনার দিকে এরা ধেয়ে আসছে। ৭১-এ এদেশের মানুষের রক্তের উপরে আমরা স্বাধীনতা পেয়েছি। ভারতের সাহায্য দরকার ছিল, সত্যি দরকার ছিল। শেখ মুজিবুর রহমান তার প্রতিদানও দিয়েছিলেন। বন্দিদশা থেকে পাকিস্তান থেকে সরাসরি নিজ ভূমি না এসে তিনি ভারতে গিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। এছাড়াও পরবর্তীতে আওয়ামী লীগ যত সুবিধা ভারতকে দিয়েছে, কিংবা অন্য সরকারও, কিন্তু তারপরও এরা ছিন্ন ভিন্ন করতে চায়। কত উদাহরণ দেব, হাজার হাজার বিষয় আছে ভারতের দাদাগিরির। এখন যখন জাহিদুর রহমানকে ভারতে ঢুকতে দেয়া হলো না, অসম্মানিত করা হলো, তখন আমি অবাক হইনি। কারণ রাষ্ট্র হিসেবে ভারতের কোনো সম্ভাবনা নাই। ফকিরি মনোভাব নিয়ে কোনো রাষ্ট্র আসলে এগুতে পারে না। আমি বাংলাদেশের অন্যতম প্রধান বুদ্ধিজীবী আহমদ সফর লেখা থেকে কিছু অংশ আজকে পড়তে চাই। তিনি লিখেছেন, আমার সামনে তিনটি সম্ভাবনা মূর্ত হয়ে ওঠে। প্রথমটার কথা বলি। এমন একটা সময় হয়তো আসবে যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই দক্ষিণ এশীয় দেশগুলো মিলে একটি কনফেডারেশন তৈরি করবে। এই জিনিসটা যদি ঘটে, সকলের জন্যই মঙ্গল। এই ভূখণ্ডে ১০০ কোটি মানুষের বসবাস করে এবং অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচেই জীবন ধারণ করে। এই দেশগুলো যদি পারস্পরিক যুদ্ধ বিগ্রহের কথা ভুলে গিয়ে সহযোগিতা ও সম্প্রীতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সেটাই হবে এই অঞ্চলের ১০০ কোটি মানুষের স্বপ্নের বাস্তব রূপায়ণ। দ্বিতীয় যে কথাটি তিনি বলেছেন সেটা হলো, ভারতবর্ষকে পুরোপুরি হিন্দু রাষ্ট্র বানাতে পারলেই ঐতিহাসিক ভারতের যে অহং আছে সেটা পুরোপুরি চরিতার্থ হয়। আহমদ সফর এই কথা বলার পরই আর যে কথাটি বলেছেন, মৌলবাদী শক্তি সঞ্চয় করতে পারলেই ভারতীয় ঐক্য তখন ভেঙে যাবে। বহু আগে এই কথাটি তিনি বলেছিলেন। আজকে দেখেন বিজেপি কি করছে, কি হচ্ছে। তৃতীয় যে বিষয়টি তিনি বলেছেন সেটা একটু বড় করেই আমাকে বলতে হবে। আস্থার ভাব হলো স্থায়ী ভাব। যে কাজগুলো করতে হবে শর্তমুক্ত, স্বতঃস্ফূর্ত এবং পারস্পরিক কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত। বর্তমানে দুই বাংলার মধ্যবর্তী সম্পর্কটা যেরকম অনাবিল সম্পর্ক নয়, পশ্চিম বাংলায় বাংলাদেশের প্রতি মমতা অনুভব করেন এমন মানুষের সংখ্যা অনেক, এবং তারা অনেকেই মনে করেন বাঙালির রাষ্ট্রের সম্পূর্ণ গৌরব এবং সম্ভাবনা নিয়ে বিকশিত যেন হয়ে ওঠে। দুঃখের কথা হলো, তারা কোনো সংগঠিত শক্তি নয়। তাদের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কোনো পরিচয় কখনো নেই। বাংলাদেশের মানুষের সঙ্গে পশ্চিম বাংলার যেই শ্রেণীর লোকদের পরিচয় ঘটেছে, তারা কৌশলে বর্ণবাদকে লালন করেছে এবং সূক্ষ্ম পথে আগ্রাসন চালায়। বাংলাদেশে তারা সাংস্কৃতিক বাজার হিসেবে দেখতে চায় এবং তারা বাংলাদেশ যাতে বিকশিত না হয় সেই দিকেই তারা এগিয়ে যাচ্ছে। কিছু চায় না, তারা দুই বাংলার জনগণের মধ্যে মানে যাতে ভাব না হয়, ভাব জাগ্রত না হয়, সেজন্য ব্যাপক কর্মকাণ্ড ব্যাপৃত হয়েছে। এটাকে বাঙালি জাতির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন আহমদ সাফা। গণবিরোধী এবং নষ্ট চরিত্রের লোকদের সম্মান শিরোপা দিয়ে সীমান্তের ওপারে ছুড়ে দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ অর্থ দিয়ে
পণ্ডিত ব্যক্তিদের মস্তক স্বীকার করে তাদের একটি মনোরম পথে পরিণত করা হয়েছে। আমরা জানি পশ্চিম বাংলায় এই প্রতিক্রিয়াশীল দুষ্টচক্রের অবস্থান যথেষ্ট দৃঢ় নয়। বাংলাদেশের ষড়যন্ত্রের জাল বিস্তার করে সেখান থেকে তারা মনোরস আহরণ করছে এবং পশ্চিম বাংলার জনগণকে বাঙালির ঐক্য বিরোধী তৎপরতায় বিভ্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে সহায়তা না পেলে এই প্রতিক্রিয়াশীল ছদ্মবেশী সাম্প্রদায়িক গোষ্ঠী পশ্চিম বাংলায় তাদের অবস্থান টিকিয়ে রাখতে পারবে না। আজকের বাস্তবতাও খেয়াল করেন, পুশিন করার চেষ্টা, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর নানা চেষ্টা, বাংলাদেশের এই মুহূর্তের প্রধান শত্রুদের আশ্রয় দেয়া, হাজার হাজার অপরাধীকে নিরাপদ আশ্রয় দেয়া, কত কিছুই তো করছে এই পৃথিবীর জঘন্যতম এই রাষ্ট্রটি। জাহিদুর রহমান এখন কেবল একটি উসিলা। এ সময় আমাদের করণীয় ঠিক করে ফেলতে হবে। বাংলাদেশ এত সস্তা নয়। কোনো নির্দিষ্ট রাষ্ট্রের কাছে আমরা নত হইনি। 1971 সালে সেটা প্রমাণ করেছি। আবার যদি প্রমাণ করতে হয় করব। খুব এক্সট্রিম কথা মনে হলেও 71-এর কথা মনে রেখেও তো এই কথাটি আমরা আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, আর নিউজ হাবের সঙ্গে থাকুন। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।